নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম নিঃসঙ্গ গয়লানি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প নিঃসঙ্গ গয়লানি। সেই মহিলার সঙ্গে আলাপ হয়েছিল কলকাতার বঙ্গ সংস্কৃতির সম্মেলনের মাঠে। আমরা কয়েক বন্ধু গোল হয়ে বসে আড্ডা জমিয়েছিলাম। গরুর সঙ্গে আমাদের বেশ একটা মিল আছে। গরুর মতোই গান বাজনা চেয়ে আমরা ঘাস বেশি ভালোবাসি। ঘাসের উপর বসার লোভে আমরা বঙ্গ সংস্কৃতি সম্মেলনে যেতাম। উদ্যোক্তাদের একজন সঙ্গে করে একটি মেম সাহেবকে এনে আমাদের কাছে দাঁড়ালেন একদিন। মেম সাহেবটিকে প্রায় প্রৌঢ়া বলা যায়, কিন্তু শেষ সূর্যাস্তের মতন বড় অপূর্ব বর্ণসম্ভারে শেষ যৌবনকে শরীরে সাজিয়ে রেখেছিল। সোনালি চুলে এখনো সাদার আভাস প্রকট হয়নি, চোখের দৃষ্টিতে আসেনি ক্লান্তি, আঙুলের নখে এখনো উজ্জ্বলতা। খুব সূক্ষ্মভাবে তাকালে বোঝা যায় চামড়া ঈষৎ কুঁচকেছে, কিন্তু প্রথম দেখার মুহূর্তেই কোনো মহিলার দিকে অত সূক্ষ্ম দৃষ্টিতে তাকাবো কেন? মহিলার পোশাকটা অতি মূল্যবান, গলায় এক ছড়া পান্নার মালা। উদ্যোক্তাটি বললেন, ইনি একজন আমেরিকান কবি, এখানকার যুবকদের সঙ্গে আলাপ করতে চান, তাই তোমাদের কাছে নিয়ে এলো। এর নাম হচ্ছে মানে কি যেন বলে, মিসেস মহিলা গোপন হাসে বললেন, আমার নাম ডরোথি ফ্রিডম্যান। আমি তোমাদের সঙ্গে জয়েন করতে পারি? আমেরিকান কবিতা বিশেষ পড়িনি, যেটুকু জানা ছিল তাতে ও নামের কোনো কবির কথা কোশমিন খালেও শুনিনি। কিন্তু যাই হোক, মহিলা তো। সুতরাং ঘাসের উপরে চাপড় মেরে বললাম, বসুন না, বসুন, এখানে বসুন। গাউন পরে ঘাসের উপরে বসা একটু কঠিন, তবু অতি কৌশলে পাটা বেঁকিয়ে কোনো ক্রমে বসে মহিলাটি আমাদের সবার সঙ্গে আলাপ করলেন। হাত ব্যাগ খুলে ক্যামেল সিগারেট বার করে দিলেন সবাইকে। বন্ধুদের মধ্যে একজন দেশলাই ধরিয়ে দিল ওকে। সেদিনের কথাটা আমার খুব মনে আছে, একটা বিশেষ কারণে। কথা বলতে বলতে সিগারেট যখন শেষ হয়ে এসেছে তখন তিনি বললেন, আচ্ছা, এই টুকরোটা কোথায় ফেলবো? তিনি চারিদিকে তাকাতে লাগলেন। ঘাসের উপর বসে সিগারেটের টুকরো কোথায় ফেলা হবে তা নিয়ে আবার মাথা ব্যথা। আমরা তার ছেলের সঙ্গে বললাম, যেখানে ইচ্ছে ছুঁড়ে ফেলো না, এখানে সবাই ওরকম ফেলে। নরতির সঙ্গে তখন বেশ ভাব জমে উঠেছে। আমরা মিসেস ফ্রিডম্যান না বলে তার অনুরোধেই নরথি বলেই ডাকছিলুম। নরথি তার চম্পকবর্ণ আঙুলের রূপলি নখ দিয়ে সামান্য একটু মাটি খুঁড়ে সিগারেটের টুকরোটাকে কবর দিয়ে তার উপর আবার মাটি চাপিয়ে বলল, আমাদের দেশে, বিশেষত নিউ ইয়র্ক শহরে, যেখানে সেখানে এরকম সিগারেট ফেললে অন্তত $50 ফাইন হয়ে যেতে পারে। স্মৃতির রহস্য এই, মানুষের কোন কথা বা কোন ঘটনা যে সঞ্চয়ের জন্য বেছে নেবে তার কিছুই বোঝা যায় না। নরথির সঙ্গে সেই সন্ধে এবং তারপর আরও 3 দিন আমাদের একসঙ্গে কেটেছিল। সে ছিল কবিতা পাগল, কথায় কথায় গড় গড় করে নিজের কবিতা আবৃত্তি করত। আমার সামান্য জ্ঞানেই আমি বুঝেছিলাম সেগুলো অত্যন্ত বাজে কবিতা, এবং এতগুলো তরুণ যুবক তাকে খাতির করছে, এই আনন্দেই সে গদগদ। নরথি উঠেছিল গ্র্যান্ড হোটেলে। তার সেই ঘরে মদের ফোয়ারা ছড়িয়ে আমাদের পার্টি হয়েছিল। ওকে নিয়ে আমরাও দল বেঁধে গেছি গঙ্গার পাড়ে।
আমাদের দলের মধ্যে ওর সঙ্গে সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা হয়েছিল আমার নয়, আমার বন্ধু পরাশরের। পরাশর ছেলেবেলায় একবার বিলেত ঘুরে এসেছিল, সুতরাং কোনো মেম সাহেবের সঙ্গে বন্ধুত্ব করবার সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত অধিকার তারই। সেটা আমরা সকলে মেনে নিয়েছিলাম। পরাশর ঈষৎ পান উন্মত্ত অবস্থায় নরথির কোমর জড়িয়ে নাচতে লাগলো রেকর্ডের বাজনার সঙ্গে। আমরা নাচ জানি না, আমরা হাততালি দিচ্ছিলাম। বাচ্চা খুকির মতো খুশি হয় নরথি অনবরত হাসছিল। মুখুসাদ পরাশরের ওষ্ঠে একটা গাঢ় চুম্বন দিল। বেশ হই হুল্লোড় করে মজা করেই কয়েকটা দিন কেটেছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ডরথি সেই যে বলেছিল ওদের দেশে সিগারেটের টুকরো যেখানে সেখানে ফেললে $50 ফাইন হয়, সামান্য এই কথাটা আমি কখনো ভুলতে পারিনি। একটা অকিঞ্চিতকর ব্যাপার, তবু মনের মধ্যে গেঁথে আছে। ওই রকম পরিচ্ছন্ন ছিমছাম মূল্যবান পোশাক পরা একজন শৌখিন মহিলা হয়েও আঙুল দিয়ে মাটি খুঁড়ে সিগারেটে জ্বলন্ত টুকরোটা চাপা দিয়েছিল। হয়তো সেই দৃশ্যটাই অভিনব লেগেছিল। নিউ ইয়র্ক শহরে পৌঁছে প্রথম দিন আমার ডরথির কথা মনে পড়েছিল এবং রাগ হয়েছিল। দাঁতে দাঁত চেপে আছি আর আপন মনে বলছি, মিথ্যুক মিথ্যুক। হয়েছিল কি, প্রথম দিনই তো আমি সন্ধ্যেবেলা একা বেড়াতে বেরিয়ে নিউ ইয়র্ক শহরের 5ম অ্যাভিনিউ ধরে হাঁটবার সময় আপন মনে একটা সিগারেট ধরিয়েছি। সঙ্গে সঙ্গে মনে পড়ল নরথির কথাটা। ভয়ে আমার বুক কেঁপে উঠল। শেষ হলে টুকরোটা ফেলবো কোথায়? ডরথি তো সে কথা বলেনি। $50 ফাইন। পথ চলতি অনেকের মুখেই সিগারেট, তারা নির্ভয়ে হেঁটে যাচ্ছে, অথচ আমি স্বস্তি পাচ্ছি না। শেষ পর্যন্ত একটা লোককে বেছে নিলাম, তাকে অনুসরণ করে চললাম। ও যেখানে ফেলবে আমিও সেখানে ফেলবো। কিন্তু লোকটি তার সিগারেট সদ্য ধরিয়েছে আর আমারটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। কলকাতায় একটা সিগারেট ধরিয়ে 5 জন মিলে খেয়েছি, কিন্তু আমার সিগারেটটা পুড়তে পুড়তে 6 ইঞ্চি হয়ে এলো। আঙুলে আগুনের আঁচ লাগছে, আর তো রাখা যায় না। এই সময় চোখে পড়ল পথের মোড়ে ভাত খাওয়ার থালার সাইজের একটা অ্যাশট্রে রাখা আছে। আমি প্রায় ছুটে সেটার দিকে গেলাম। আমার সামনে সেই লোকটিও সেই মোড়ে এসে থামল। কি একটা চিন্তায় মগ্ন, অ্যাশট্রের দিকে এসে ভ্রুক্ষেপও করল না। তার সিগারেটটা 2 আঙুলের ডগায় ধরে টুসকি দিয়ে রাস্তার মাঝখানে ফেলে আবার সে গটগট করে হেঁটে গেল। আমি স্তম্ভিত। ততক্ষণে আমার আঙুলে ফোসকা পড়ে গেছে। আমি দাঁতে দাঁত চেপে নরথির উদ্দেশ্যে বললুম, মিথ্যুক, ঝ্যামলায়ার। খুব চাল মারা হয়েছিল। তারপর লক্ষ্য করেছি অনেক লোকই, বিশেষ করে ওই অ্যাশট্রেগুলোর কাছে এসেই যেন ইচ্ছে করে রাস্তায় সিগারেট ছুঁড়ে ফেলে। কোনো পুলিশকে এ নিয়ে কখনো মাথা ঘামাতেও দেখিনি। এমনকি অনেক নির্জন রাস্তায় 2-1টা গরিব সাহেবকে আমি পেচ্ছাপও করতে দেখেছি। সমস্ত বড় শহরের মানুষই খানিকটা বিশৃঙ্খল। শুধু ওইটুকুই। নরথি ট্রিটমেন্টের কথা আর আমার তেমন মনে পড়েনি। নতুন দেশে অনেক নতুন মানুষের সঙ্গে পরিচয় হলো। ক্রমশ সে দেশের সব রীতিনীতি শিখে আমি চালু হয়ে উঠলাম। নির্ভয় তখন গলায় টাই না বেঁধেই ঘুরতে পারি। জুতোয় পালিশ না থাকলেও মনটা খচখচ করে না। জামায় বোতাম না থাকলেও বয়ে গেল। নতুন দেশে গেলে প্রথম কিছুদিন সবারই মুখটা একটু তেলতেলে থাকে, নতুন কলেজে ঢোকা ফার্স্ট ইয়ারের ছাত্রদের মতন। তোরাও নিশ্চয়ই সবাই এটা লক্ষ্য করেছিস। তবে সেই আড়ষ্টতা কাটতে আমার দেরি হলো না। কারুকে কিছু জিজ্ঞেস না করে টিউব ট্রেনে শহরের যে কোনো অঞ্চলে হরদম একলা ঘুরতে পারি। নতুন দেশের জাঁক জমক
আড়ম্বর ঐশ্বর্য সম্পর্কে মোহ যেমন আস্তে আস্তে কেটে যায়, তেমনই চোখ ধাঁধানো নারী পুরুষের সম্পর্কেও মনে হয় এরাও রাম শ্যাম যদু গীতা সীতা মিতার চেয়ে কিছুমাত্র আলাদা নয়। পোশাক খুলে নিলে এ পৃথিবী বড়ই সরল এবং পরিচিত। গোটা মহাদেশ ঘুরে নিউ ইয়র্ক শহরে আমি আবার ফিরে এলাম মাস 10 বাদে। আগের বার খুব বড় হোটেলে উঠেছিলাম, এবার পকেট ঢন ঢন। নিউ ইয়র্কের লোয়ার ইস্ট সাইড অনেকটা বস্তির ধরনের, যদিও বাড়িগুলো 6তলা 8তলা ঠিকই, কিন্তু নোংরা গলি, নিগ্রো ইহুদি আর পর্তুরিকানদের ভিড়। ওইখানে একটা বিটনি কবির বাড়িতে আশ্রিত হয়ে রইল। 6তলার উপর তার ঘর, লিফট নেই সে বাড়িতে, সিঁড়িগুলো নোংরা, অন্ধকার, কিন্তু বন্ধুটির আন্তরিকতায় সব কিছুই ভালো লাগে। সারাদিন আমি পথে পথে ঘুরি, কোন দোকানে সবচেয়ে সস্তায় খাবার পাওয়া যায় সেই সন্ধান করি। কিছু একটা চাকরি জোটানো যায় কিনা তার চেষ্টাও চালিয়ে যাই। একদিন একটা টেলিভিশন সেটের দোকানের পাশ দিয়ে আসছিল, হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। একজন খদ্দের নানা রকম টেলিভিশন সেট নেড়ে চেড়ে দেখছিল, কোনোটা সুইচ অন করে একটুখানি দেখছে। সেই রকমই একটা মুহূর্তে টেলিভিশনে ভেসে ওঠা একটা দৃশ্যে একজন মহিলাকে দেখে আমি খুব চমকে উঠলাম। কোথায় যেন তাকে দেখেছি। কোথায়? সঙ্গে সঙ্গেই মনে পড়ল, হ্যাঁ, কলকাতায় দেখেছিলাম। এ তো সেই ডরোথি ফ্রিডম্যান। একটু দেখতে না দেখতে সেই দৃশ্যটা আবার মুছে গেল। কি প্রোগ্রাম, কিসের দৃশ্য, কিছুই বোঝা গেল না। খুব অবাক লাগলো, কারণ এই দেশেও কবি হিসেবে ডরোথির নাম কখনো শুনিনি, কোথাও শুনিনি, কোথাও তার লেখা দেখিনি। কোনো সাহিত্য আলোচনাতেও ডরোথির নাম কেউ একবারও উচ্চারণ করেনি, অথচ সে টেলিভিশনে সুযোগ পাওয়ার মতন বিখ্যাত। সেদিন বাড়ি ফিরে আমার বন্ধুকে জিজ্ঞেস করলুম, তুমি ডরোথি ফ্রিডম্যানকে চেনো কিংবা কখনো নাম শুনেছ? বন্ধুটি আমার প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, সুনীল, তুমি তার নাম জানলে কি করে? আরে, আমার সঙ্গে কলকাতায় ওই নামের এক মহিলার আলাপ হয়েছিল, কবিতা টবিতা লেখে, খুব আমোদে মহিলা। ডরোথি ফ্রিডম্যানের সঙ্গে তোমার আলাপ আছে? সত্যি নাকি? সে তোমাকে চিনতে পারবে? কেন পারবে না? আমরা 3-4 দিন একসঙ্গে কত হই হুল্লোড় করেছি, একসঙ্গে ঘুরেছি কত জায়গায়, মদ খেয়েছি, নেচেছি। আমার বন্ধু পরাশর, সে তো নেশার ঝোঁকে ওকে বিয়ে করতেও চেয়েছিল, প্রায় পরের দিনই বিয়ে হয়ে যায়। এই অবস্থা। একটু বয়স হলেও ভদ্রমহিলা কিন্তু খুব ফুর্তি করতে জানতেন। বন্ধুর চোখে অবিশ্বাস, বলল, কোন ডরোথি ফ্রিডম্যানের কথা বলছো? সে তোমাদের সঙ্গে ওইভাবে মিশেছিল? তাকে কিরকম দেখতে বলো তো? আমি বর্ণনা দিয়ে বললুম, আজও তো তাকে টেলিভিশনে দেখলুম এক পলক, সে খুব নাকি বিখ্যাত। কলকাতায় তো কিছু মনে হয়নি। বন্ধুটি তখনও অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে, বলল, সুনীল, রেফ্রিজারেটরটা খুলে মাখনের প্যাকেটটা আনো তো। হঠাৎ মাখনের প্যাকেটের কথা কি প্রসঙ্গে যে এলো বুঝতে পারলুম না। যাই হোক, সেটা নিয়ে এলো। বন্ধু বলল, মাখনের লেবেলটা পড়ো, কি লেখা আছে। একটা বিখ্যাত মাখনের ব্র্যান্ড, বেশিরভাগ বাড়িতেই এই মাখন ব্যবহার করতে দেখেছি। পড়লাম, লেখা আছে, ফ্রিডম্যানস বাটার, জাস্ট দ্য রাইট থিং ফর ইউ। বন্ধুটি বলল, আমেরিকায় 21 কোটি লোক, অন্তত 10 লাখ লোক প্রতিদিন 1 প্যাকেট করে এই মাখন কেনে। প্রত্যেক প্যাকেটে যদি 1 সেন্টও লাভ থাকে, তাহলে প্রতিদিনে লাভ হয় $10,000। এছাড়া ওই একই কোম্পানির আছে মার্জারিন, কুকিং অয়েল, ইয়োগার্ট, এইসব।
এবং ওই কোম্পানির একমাত্র মালিক হচ্ছে তোমার ওই ডরোথি ফ্রিডম্যান। সে কত বড় লোক তুমি ভাবতে পারো? এছাড়া শ্বশুরের সম্পত্তি পেয়েছে, টাকার শেষ নেই। হ্যাঁ, তার কবিতা লিখবার একটা বাতিক আছে জানি, রাবিশ, রদ্দি কবিতা লেখে। কলকাতায় তার সঙ্গে তোমরা 3 দিন একসঙ্গে কাটিয়েছিলে, এখন সে তোমায় চিনতে পারবে? নিশ্চয়ই, না চেনার কি আছে? ব্লাডি ফুল, ডরোথি ফ্রিডম্যানের সঙ্গে তোমার চেনা? তাহলে তুমি আমার এখানে বসে বসে অন্য ধ্বংস করছো কেন? আমি তো শুনেছি সে কারোর সঙ্গে মেশে না, আর কলকাতায় তোমাদের সঙ্গে ওই রকম হইহুল্লোড় করেছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। সত্যি বিশ্বাস করো। তাহলে তার সঙ্গে দেখা করনি কেন এতদিন? আরে, আগে তো এসব জানতুম না, কিন্তু এখন অত বড় লোক শুনে আমারও কেমন ভয় ভয় করছে। থাকে যা, দরকার নেই। পাগলামি করো না। ডরোথি ফ্রিডম্যান নিউ ইয়র্ক অঞ্চলের নিউ হ্যাভেন বলে একটা জায়গায় থাকে শুনেছি। ওখানকার এক্সচেঞ্জে ওর নাম বলে টেলিফোন নম্বরটা পাওয়া যাবে। রাত 12টার পর টেলিফোন করো আজই। রাত 12টার পর? 12টার পর কেন? বাহ, তখন টেলিফোনের রেট সস্তা। তুমি ডরোথি ফ্রিডম্যানের অতিথি হয়ে মজা লুটবে, আর আমি টেলিফোনের বিল দিয়ে সর্বশান্ত হব নাকি? নিজের চোখে দেখেও বিশ্বাস হয় না। সিনেমায় এইসব দৃশ্য আগে বহুবার দেখেছি, কিন্তু তার মধ্যে আমি নিজে আজ উপস্থিত, সেইটুকুই অবিশ্বাস্য। কানেকটিকাটের অপরূপ এলাকা পেরিয়ে এসে মোটর গাড়ি থামল একটা দুর্গের মতন প্রাসাদের বিশাল লোহার গেটের সামনে। আমাদের দেখে সিংহদ্বার আপনি খুলে গেল। তারপর দুপাশের ঝাউ গাছের সারি দেওয়া প্রশস্ত ড্রাইভ, মাঝে মাঝে আলাদা ডিজাইনের বাগান। গাড়ি এসে মূল প্রাসাদের সামনে শেষ পর্যন্ত দাঁড়ালো। গাড়ির ড্রাইভার আমার দরজা খুলে বিনীতভাবে অভিবাদন জানালো। আমি সৎভেবাচাকাকে নেমে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি। এমন সময় দরজা দিয়ে বেরিয়ে এলো ডরোথি। আমার দিকে দুহাত বাড়িয়ে উল্লাসে বলল, হ্যালো সুনীল, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ, কাম অন ইন। আগের দিন রাত 12টার পর টেলিফোন করতেও ডরোথি এক মুহূর্তেই আমাকে চিনতে পেরে এই একই রকম উল্লাস জানিয়েছিল। পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চেয়েছিল আমি কোথায় আছি, কোন রাস্তায়, কোন ঠিকানায়। পরদিন সকালবেলাতেই সেই নোংরা গলির মধ্যে এসে দাঁড়িয়েছিল একটা থান্ডারবার্ড গাড়ি। সুসজ্জিত শ্বেতাঙ্গ ড্রাইভার আমাকে ঝুঁকে দাঁড়িয়ে নমস্কার করেছিল। ডরোথি আমার হাত জড়িয়ে ধরে বলল, দুষ্টু ছেলে, কলকাতায় যখন দেখা হয়েছিল তখন বলনি তো 2-1 বছরের মধ্যে আমাদের দেশে আসবে? আমি বললাম, তখনও তো স্বপ্নেও একথা জানতুম না। পুরো বাড়িটাই শ্বেত পাথরের তৈরি, বিশাল বিশাল ঘর নিখুঁতভাবে সাজানো। লম্বা ডাইনিং রুমে অন্তত 60 জন লোক বসে খেতে পারে, এত বড় টেবিল পাতা। রুপোর কাটলারিতে চোখ ঝলসে যায়। 2-3টে বসবার ঘর, তার দেওয়ালে পিকাসো, মতিস, রুয়োর মূল ছবি। ঐশ্বর্য আর রুচি পাশাপাশি সহাবস্থান করে আছে। ডরোথি আমায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। কোনোদিন এত সম্পদ এত কাছাকাছি থেকে দেখিনি, কিন্তু ঐশ্বর্যের ভিতরে যে দুঃখ লুকোনো থাকে সেদিন ভালো করে বুঝতে পারলুম। এই বিশ্ব সংসারে ডরোথির কেউ নেই। 2বার বিয়ে করেছিল, 2টি স্বামী দুর্ঘটনায় মারা যায়, কিন্তু 2টি স্বামী সুখে আরো বৃত্ত দিয়ে গেছে। ছেলে মেয়ে হয়নি। ডরোথি আর কাউকে বিশ্বাস করে না, কারুকে কাছে এসে থাকতেও দেয় না। এই বিশাল পুরীতে চাকর বেষ্টিত হয়ে একাই থাকে। এখানে যে কেউ ওর সঙ্গে খাতির করতে এলেই ও ভয় পায়।
সবাই বুঝি টাকার লোভে ওর কাছে আসে। একতলা থেকে দোতলা এলুম, ঘরের পর ঘর পেরিয়ে যাচ্ছি, সবকটি সেই রকম নিখুঁতভাবে সাজানো, কিন্তু ব্যবহার করবার কেউ নেই। নরথি বলে যাচ্ছিল, এই ঘরে সকালবেলা রোদ আসে, এখানে আমি সকালে বসি, উপাসের ঘরটায় বসি কোনোদিন বৃষ্টি এলে, আর এই ছোট ঘরটাতে আমি লিখি। শয়নকক্ষ দেখেই আমি স্তম্ভিত হয়ে গেলাম। এত বড় শোবার ঘর! সমস্ত ঘরটা থেকে একটা গোলাপি আভা আসছে। পর্দা, কার্পেট, বেড, স্প্রেড সবই মধুর গোলাপি রঙের। আমি বললুম, এত বড় ঘরে তুমি শো? তোমার ভয় করে না? নরথি মুচকি হেসে বলল, না, ভয় করে না। ভয় করবার দিন আমি পেরিয়ে এসেছি সুনীল। ফাঁকা ফাঁকাও লাগে না? ফাঁকা ফাঁকা তা লাগে, কিন্তু কি দিয়ে ভরাবো বলো? আবার বিয়ে করো না? বিয়ে করব? কাকে? কাকে? আমার কানে ভাসছে এখনো সেই স্বর। নরথি ব্যাকুলভাবে বলেছিল, বাট হু? হু? বাট হু? কে শুধু আমার জন্যই আমাকে ভালোবাসবে? বেশ কয়েক মুহূর্ত চাপা বিষণ্ণতায় ও আচ্ছন্ন হয়ে রইল। পরে নিজেকে সামলে নিয়ে হেসে বলল, আরে, তোমার বন্ধু পরাশর নেশার ঝোঁকে আমাকে বিয়ে করতে চেয়েছিল। ইস, কেন যে সেদিন ওকে বিয়ে করে ফেলিনি। এই দেশে আমার মতন বুড়িকে তো আর কেউ ভালোবাসবে না, সবাই আসে অন্য কিছুর লোভে। মোটেই তুমি বুড়ি নও। নরথি আবার হেসে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই ইয়ং অ্যাডমায়ারার। বলো তো, আমার বয়স কত? নরথিকে দেখে আমার মনে হয় 43-44, কিন্তু ওকে খুশি করবার জন্যে আমি বললুম, কত আর 35? ইউ আর কিডিং, ঠাট্টা করছো না? তোমার ডবল বয়স আমার, 51। সত্যি বোঝা যায় না। আমি আন্তরিকভাবেই বললুম, সত্যি নরথি, একটুও বোঝা যায় না। তুমি নিশ্চয়ই ঠাট্টা করছো, এখনো কি সুন্দর তুমি। জানালার পাশে দাঁড়িয়েছিল নরথি, আমাকে হাতছানি দিয়ে বলল, দেখো দেখো, দেখো ওই মেয়েটিকে। আমি জানালা দিয়ে দেখলুম 3 চাকার ভ্যান চালিয়ে একটি মেয়ে এসে বাড়ির সামনে থামল। সাদা স্কার্ট পরা, পুরুষ্ট চেহারার এক গ্রাম্য যুবতী। নরথি বলল, ওর নাম জানো কি? ওর নাম জ্যানেট। ও এসেছে খালি দুধের বোতল ফেরত নিতে, আমাদের গয়লানি। জানো, আমি ওকে হিংসে করি। আমার কি দুধের ব্যবসা, আমিও তো আসলে গয়লানি। আচ্ছা, জ্যানেটের মতন একটা ছোট্ট বাড়িতে স্বামী ছেলে মেয়ে নিয়ে আমিও যদি সুখে থাকতে পারতাম। আমি সেদিন বিকেলেই ফিরে যাব শুনে নরথি বিষম আপত্তি করতে লাগলো। না না সুনীল, তা কিছুতেই হয় না। আমার গেস্ট হাউস আছে, তুমি সেখানে 7 দিন থাকবে অন্তত, প্লিজ। কিন্তু আমার যে অস্বস্তি লাগছিল, আমার দম আটকে আসছিল। এই অতুল ঐশ্বর্য আর এই নিঃসঙ্গ প্রৌঢ়ার সান্নিধ্যে কিছুক্ষণ থেকেই আমি হাঁপিয়ে উঠেছিলাম। অথচ কলকাতায় কত সহজভাবে নরথির হাত ধরেছি, অনায়াসে এক ট্যাক্সিতে 6 জন বসেছি গাদাগাদি করে। নরথির কবিতা বাতিক নিয়ে হাসি ঠাট্টা করেছি অবাধে। এখন তাকে মিলিয়নিয়ার জেনে আমি সত্যি খানিকটা আড়ষ্ট বোধ করছিলাম। আর একটা জিনিসও আমার নজর এড়ায়নি, আমরা যেখানেই থাকি 2-3 জন ভৃত্য অলক্ষ্যে আমাদের উপর নজর রাখে। বাড়ির পিছনে অরণ্য, মাঝখান দিয়ে সার্পেন্টাইন লেক। দুপুরে
দুর্লভ ফরাসি মন্ত্র সহযোগে ইলাহি লাঞ্চ শেষ করবার পরে নরথি বলল, চলো সুনীল, লেকে একটু রোয়িং করে আসি। এই প্রস্তাবে আমি বেশ বিচলিত বোধ করলুম। আমি পূর্ব বাংলার ছেলে, জলকে ভয় করি না, কিন্তু এই কথাও জানি কোনো মহিলাকে নিয়ে নৌকারোহণে গেলে পুরুষ সঙ্গীকে নৌকো চালাতে হয়। কিন্তু দাঁড় বেয়ে নৌকো চালানোর অভ্যেস আমার যে নেই, অথচ এই প্রস্তাব প্রত্যাখ্যান করাও চরম অভদ্রতা। ধপধপে সাদা রঙের একটা ছোট ডিঙি নৌকা পাড়ে বাঁধা। দুজনেই উঠে আমি তার দুটো হাতে নিলুম। কিছুতেই দুহাত সমান তালে পড়ে না, নৌকো এঁকে বেঁকে এগুতে লাগলো। আমি রীতিমতো ভয় পাচ্ছি, আমার জন্য নয়, সঙ্গের মহিলার জন্যে। বৃদ্ধ এবং বাটলারেরা পাড়ে এসে দাঁড়িয়েছে, 2-3টে স্পিডবোটও বাঁধা আছে। সামান্য ইঙ্গিতেই তারা ছুটে আসবে। নরথি কিন্তু হাতের ইশারায় ওদের চলে যেতে বলল। শিশুর মতন আনন্দে হাততালি দিয়ে আমাকে বলল, সুনীল, তোমার মতন এমন কাঁচা নৌকো চালক আমি আগে কখনো দেখিনি। এর আগে যাদের সঙ্গেই উঠেছি তারা সবাই নিখুঁতভাবে চালাতে জানতো, কিন্তু সেগুলো একঘেয়ে, তোমারটাই মজার। আমি বললুম, কিন্তু যদি নৌকো উল্টে যায়? যাক না, বেশ মজা হবে। তুমি সাঁতার জানো তো? না জানলেই বাকি, তুমি আমাকে বাঁচাবে না? তাও যে পারবো কিনা তা তো জানি না। নৌকো হেলতে তুলতে চলে এলো বেশ দূরে, জঙ্গলের আড়ালে। এর মধ্যে আমার হাত ব্যথা করতে শুরু করেছে। আবার ফিরে যেতেও হবে। শীতের মধ্যেও আমি ঘেমে উঠেছি একটু একটু। আর বেশি দূরে গেলে আমার পক্ষে ফেরা অসম্ভব হবে। আমি বললাম, ডরথি, আর রিস্ক নেওয়া উচিত নয়, চলো এবারে ফিরে যাই। শেষ পর্যন্ত নৌকো উল্টে গেলে একটা কেলেঙ্কারি হবে। ডরথি বলল, উল্টাক না, একটা কিছু ঘটুক অন্তত। আর এই একঘেয়ে জীবন ভালো লাগে না, কোথাও কোনো বৈচিত্র্য নেই। আমি বললাম, এখানে না থেকে তুমি সারা পৃথিবী ঘুরে বেড়ালেই পারো, কত নতুন নতুন দেশ। সারা পৃথিবী আমি 3বার ঘুরেছি সুনীল, আমার বেড়াতেও ক্লান্তি লাগে, এক জায়গায় চুপচাপ থাকতেও ক্লান্তি লাগে। আমি কি করি বলো তো? নরথি ওর একটা হাত আমার বাহুতে রাখলো। আমি তার এই প্রশ্নের কি উত্তর দেব? আমি চুপ করেই রইল। বুঝতে পারলুম এই প্রশ্ন ও ঠিক আমাকে করছে না, নিজেকেই করছে। উত্তর যে পাবে না তাও ও জানে। হ্রদ খুব গভীর নয়, স্বচ্ছ টলটলে জল, এমনকি নিচের ছোট গুল্ম পর্যন্ত দেখা যায়। কয়েকটি রূপলি মাছ চিড়িক চিড়িক করে ছুটোছুটি করছে। নরথি এক দৃষ্টে সেদিকে চেয়ে থেকে বলল, এক এক সময় মনে হয় জানো, এই মাছগুলো আমার চেয়ে সুখী। হঠাৎ আমার মনে হলো, এত টাকা পয়সা নরথি তো বিলিয়ে দিলেও পারে, তাহলে তো শান্তি পেতে পারত। কিন্তু পর মুহূর্তেই বুঝতে পারলুম আমার ভারতীয় ধারণা থেকে এসব কথা আমি ভাবছি। সব কিছু ছেড়ে সন্ন্যাসী হয়ে যাওয়ার কথা। নরথির পক্ষে তা সম্ভব নয়। ধনতন্ত্রের অভিশাপ 2-4 জনকে তো বহন করতে হবেই। নরথি বলল, সুনীল, তুমি চোখ অন্যদিকে ফেরাও তো। সুনীল, তুমি চোখ অন্যদিকে ফেরাও তো, আমি একটু সাঁতার কাটবো। পোশাকটা খুলে নিচ্ছি। ওপরের সমস্ত পোশাক নৌকোয় খুলে রেখে নরথি জলে ঝাঁপিয়ে পড়ল। জল ছিটকে এসে লাগলো আমার চোখে মুখে। নরথি খুব ভালো সাঁতার জানে। সুখী রূপলি মাছদের জগতে একটি দুঃখিত রূপলি মানবী সাঁতার কেটে খেলা করতে লাগলো।